নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে আনিস আলমগীর। 1 মাস আগে বেসরকারি টিভির এক টক শোতে মন্তব্য করেন, আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আসামি মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুকে এবছরের 26শে নভেম্বর লকার উদ্ধার ঘটনায় কটাক্ষ করে, মানে ওই যে শেখ হাসিনার লকার উদ্ধার করে যে কয়েকশো ভরি সোনা বের করে আনলো, সেই উদ্ধার ঘটনায় কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দেন। তিনি বলেন একেবারে তেলেসমাতি কারবার, মানে লকারের ওই সোনার গয়না দেখিয়ে সম্ভবত শাওন বলেছেন এটা একটা তেলেসমাতি কারবার, সেটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে পুলিশ উল্লেখ করছে। এবং পুলিশ বলছে রিমান্ডের আবেদনে আসামি ইন্তু রাতিশ ইমতিয়াজ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লকার উদ্ধারকে এটাই সায়েন্স এটা বলে কটাক্ষ করেছেন। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং টক শোর পরিচিত মুখ আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে রাতভর আটকে রাখবার পর সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ মামলা দিয়েছে এবং আদালতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন এই সিনিয়র সাংবাদিককে। এর আগে আনিস আলমগীর এবং অভিনেত্রী শাওন সহ 4 জনের বিরুদ্ধে থানায় একটা অভিযোগ দায়ের করা হয় সন্ত্রাস বিরোধী আইনে, এবং সেই আইনে করা মামলার প্রেক্ষিতেই আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয় রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটকে রাখার পর। রোববার সন্ধ্যা 7:30টার দিকে তিনি জিম থেকে ব্যায়াম করে বের হওয়ার পর ধানমন্ডি থেকে সাদা পোশাকে আনিস আলমগীরকে তুলে নিয়ে আসা হয়েছিল ডিবি কার্যালয়ে, এবং সেখান থেকেও তিনি যখন সাংবাদিকদের সঙ্গে এবং সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনে কিছুক্ষণ কথা বলতে পেরেছেন ওখানে যাওয়ার কিছুক্ষণ সময় পর্যন্ত, তখন পর্যন্ত তিনি জানিয়েছেন যে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে কথা বলে যে ডিবি প্রধান তার সঙ্গে কিছু কথা বলতে চান এবং তিনি অপেক্ষা করছেন ডিবি প্রধানের সঙ্গে আলাপ করবার জন্য। এরপর দীর্ঘ সময় মানে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয় এবং গভীর রাতের দিকে ডিবি প্রধান জানান যে তারা কথা বলছেন এই সিনিয়র সাংবাদিকের সঙ্গে, কিন্তু অনেক প্রশ্নেরই তিনি উত্তর দিতে পারছেন না সন্তোষজনক। কাজেই আপাতত রাতভর সারা রাত ডিবি কার্যালয়েই থাকতে হবে আনিস আলমগীরকে। স্পষ্ট হয়ে উঠছিল যে ওসমান হাদি শুক্রবার গুলিবিদ্ধ হবার পর থেকে এই যে টক শোতে ওসমান হাদি সহ 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে একদল আওয়ামী বয়ান উৎপাদন করে হত্যাযোগ্য করে তুলছেন এমন একটা অভিযোগ হাজির করা হচ্ছিল আনিস আলমগীর সহ টক শোতে সক্রিয় সবাক একদল ব্যক্তির বিষয়ে, এবং নাম উল্লেখ করে রীতিমতো ফেসবুকে প্রচারণা চলছিল যে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেটা মাথায় রেখে মানে এটা যে একরকমের তুঙ্গে উঠছে সেটা আঁচ করতে পেরেই আনিস আলমগীর ডিবি কার্যালয়ে তাকে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে 2 জন ইউটিউবার সহ এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রব উঠেছে যে তিনি হাদির মানে তার মানে একরকমের উদযাপন করতে নেহারি খেয়ে আনন্দ করেছেন, সেটা একটা ভুল পোস্ট, মানে সেই ছবিটা যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাই একটা ভুল পোস্ট। তিনি হাদি সম্পর্কে কখনো কিছু বলেন নাই, তিনি হাদিকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং তিনি হাদি সম্পর্কে কোনোদিন কোনো মন্তব্য করেন নাই। কিন্তু তারপরেও আনিস আলমগীরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আজকেও যখন সাদিক কায়েম এর নেতৃত্বে ডাকসু বিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের দিকে যাওয়া হয় ওসমান হাদির হামলাকারীদের ধরার দাবিতে, তখনও তারা স্লোগান দিয়েছেন যে টক শোর সুশীলেরা হুঁশিয়ার সাবধান, রিফর্ম লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। কারণ আনিস আলমগীরদের বিষয়ে মূল অভিযোগটাই হচ্ছে এদের যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের মূল অভিযোগটাই হচ্ছে যে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একরকমের বয়ান উৎপাদন করছেন। প্রথম আলোতে এই খবরটি দিচ্ছে যে আনিস আলমগীরকে যখন আজকে আদালতে তোলা হয়েছিল বিকাল 5:30টায়, তখন আনিস আলমগীর রিমান্ড শুনানিতে আদালতকে বলেন আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা, এবং আনিস আলমগীর বলেন মাননীয় আদালত, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি, 2 যুগ ধরে আমি এটা করে এসেছি, আমার জব মানে আমার কাজ কারো কাছে নতজানু হওয়া নয়, আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা। আমার ফেসবুকে সব বক্তব্য দেই, এখানে অপ্রকাশিত নেই কোনো কিছু। আমি ইউনূসের বাড়ি আক্রমণের কথা বলেছি, কিন্তু কোন কারণে বলেছি, 32-এ আক্রমণ এটা প্রতিহিংসার রাজনীতি, এটা ফিরে আসবে সেটা বলেছি। জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে আমরা
সেটা বলেছি। এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না, আমার সঙ্গে কারো যোগসূত্র নেই। ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। এই রকম একটা কড়া বক্তব্য তিনি খোলা আদালতে দিয়েছেন এবং সাংবাদিকদের সূত্রে সে কথা বেরিয়ে এসেছে বটে, কিন্তু আদালত কিন্তু তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনের মতো একটা শক্ত আইনে, যে আইনে এর আগেও মানে গত কয়েক মাস ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জনকে, সাবেক সচিব, বিভিন্ন জন তারা টকশোতে কথা বলেন, তারা তাদের মতামত প্রকাশ করছেন। এ কারণে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তুলে এনে এই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না জেল খেটে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন জেল খেটেছেন এবং মঞ্চ ৭১-এর সভায় যোগ দেওয়ার সূত্রে এখনো জেলে আছেন সন্ত্রাস বিরোধী আইনে সাবেক সচিব আবু আলম শহীদ খান, যিনিও কিনা টকশোতে অত্যন্ত সবাক ছিলেন। আর কি মামলাটা যে দেওয়া হয়েছে আনিস আলমগীরকে, যে মামলায় রাতভর ডিবি কার্যালয়ে আটকে রাখার পর অবশেষে তাকে গ্রেফতার দেখানো হলো, সেই মামলাটি রোববার মাঝরাত পেরিয়ে যাওয়ার পর দায়ের করেছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ। তিনি এই আরিয়ান আহমেদ আনিস আলমগীর সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উস্কে দেওয়ার অভিযোগ আনেন। তিনি উত্তরা পশ্চিম থানায় মাঝরাতের পরে, মানে তখন কিন্তু অনেক ঘন্টা এরই মধ্যে পার হয়ে গেছে যে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং নিশ্চয়ই পুলিশ তখন ভাবছিল যে কোন মামলায় আনিস আলমগীরকে, যে তিনি নাকি হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে নেহারি খেয়েছেন এমন অভিযোগে, কিংবা তিনি টক শোতে আওয়ামী বয়ান উৎপাদন করছেন, এই অভিযোগটাকে মানে এই অভিযোগের ভিত্তিতে কোন মামলায় গ্রেফতার দেখাবে। পুলিশ যখন সেই মামলা খুঁজে বেড়াচ্ছে তখন থানায় গিয়ে হাজির হন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ এবং তিনি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অভিযোগ দেন। এই অভিযোগই মামলা হিসেবে নথিভুক্ত করার তথ্য দিচ্ছে পুলিশ। আনিস আলমগীর ছাড়া আরো যে 3 জনকে আসামি করেছেন এই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সদস্য আরিয়ান আহমেদ, তারা হচ্ছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপোর্টা যিনি একজন ফ্যাশন মডেল এবং উপস্থাপক, ইমতু রাতিশ ইমতিয়াজ। এই 3 জনের সঙ্গে আনিস আলমগীরের কি সম্পর্ক, তারা কি করে এই রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র বা নিষিদ্ধ সংগঠনকে উস্কে দিচ্ছিলেন, সে বিষয়ে মামলার বিবরণটিতে বলা হয়েছে। খুব গুরুত্বের সঙ্গে এই মামলার বিবরণটি মনোযোগের সঙ্গে শোনা আবশ্যক। সেই মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগ করে, কিন্তু তার অনুসারীরা দেশের মধ্যে বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে অবস্থান করে দেশ অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে এসেছে। আসামিরা মানে আনিস আলমগীর, অভিনেত্রী শাওন, মডেল মারিয়া এবং উপস্থাপক ইমতু, তারা মিলে আগে থেকে আওয়ামী লীগের ছত্রছায়ায় রয়েছে। তারা গত বছরের 5ই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার জন্য প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে। রোববার রাত 8:30টার দিকে আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানার 11 নম্বর সেক্টরের 5 নম্বর রোডের 5 নম্বর বাসায় বসে মোবাইলে দেখতে পান। মানে রোববার রাত 8:30টার দিকে তিনি মোবাইলে বসে দেখতে পাচ্ছেন, যিনি কিনা থানায় গিয়ে অভিযোগটা দায়ের করেছেন, যে আসামিরা আনিস আলমগীর, শাওন, মারিয়া, ইমতু এরা ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা করছে। তাদের বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এই হচ্ছে মামলার বিবরণ এবং এই মামলার ভিত্তিতে আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর পর যে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ, উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান 7 দিনের রিমান্ড চেয়ে যখন তিনি আবেদন করেন, তখন তিনি বলেন ওই আবেদনে যে আনিস আলমগীর 1 মাস আগে বেসরকারি টিভির এক টক শোতে মন্তব্য করেন আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আসামি মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুকে এবছরের 26শে নভেম্বর লকার উদ্ধার ঘটনায় কটাক্ষ করে, মানে ওই যে শেখ হাসিনার লকার উদ্ধার করে যে কয়েকশো ভরি সোনা বের করে আনলো, সেই উদ্ধার ঘটনায় কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দেন। তিনি বলেন একেবারে তেলেসমাতি কারবার, মানে লকারের ওই সোনার গয়না দেখিয়ে সম্ভবত শাওন বলেছেন এটা একটা তেলেসমাতি কারবার, সেটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে পুলিশ উল্লেখ করছে। এবং পুলিশ বলছে রিমান্ডের আবেদনে আসামি ইমতু রাতিশ ইমতিয়াজ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লকার উদ্ধারকে এটাই সায়েন্স এটা বলে কটাক্ষ করেছেন।
এছাড়াও এই 4 আসামি সহ অন্য আসামি পরস্পরের যোগসাজশে অন্যদের বিভিন্ন সময়ে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হতে বিভিন্ন প্রকার উস্কানিমূলক পোস্ট ও বক্তব্য দিয়ে দেশের জননিরাপত্তা বিবর্ণ করা, অন্য ব্যক্তির হত্যা প্রচেষ্টা গ্রহণ করা, মানে আমি বলছিলাম না ওসমান হাদিকে গুলি করার পর থেকে এই রবটা উঠেছে, এবং অন্য ব্যক্তিকে হত্যা, গুরুতর জখম করার ষড়যন্ত্র ও সহায়তা করার জন্য প্ররোচিত করে। পুলিশ এই যে আনিস আলমগীর যে আদালতে দাঁড়িয়ে বললেন যে আর কোনো আসামির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, যোগসূত্র নাই, তার কারণ হচ্ছে পুলিশ রিমান্ডের আবেদনে বলছেন যে আনিস আলমগীরকে ডিবি লালবাগ বিভাগ ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে, সময় স্বল্পতার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। মানে সারা রাত 8টায় গিয়ে আনিস আলমগীর ডিবি কার্যালয়ে পৌঁছেছেন, সন্ধে 7:30টায় তাকে ধানমন্ডি থেকে ধরেছে ডিবি, এরপর সারা রাতভর রেখেও সময় স্বল্পতায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। পুলিশ বলছে আসামির সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে তাকে নিয়ে অভিযান পরিচালনা করলে পলাতক আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। ঘটনায় আরো কোনো আসামি জড়িত আছে কিনা তা জানার জন্য আসামিকে 7 দিনের রিমান্ড প্রয়োজন। মানে এখন আনিস আলমগীরকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান পরিচালনা করতে চান পুলিশ, সেজন্যই রিমান্ডের আবেদন করা হয়েছে এবং আদালত 5 দিনের রিমান্ড দিয়ে দিয়েছে। এখন পলাতক আসামি হিসেবে যাদেরকে উল্লেখ করা হচ্ছে তার মধ্যে অভিনেত্রী শাওন, তিনি এরই মধ্যে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলাকে এই সাক্ষাৎকারে তিনি বলেছেন তাহলে বাক স্বাধীনতাটা গেল কোথায়। তিনি এই তার প্রতিক্রিয়ায় বলেন যে আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নয়, দেশের সাধারণ একজন নাগরিক, আর একজন নাগরিকের জায়গা থেকে যখন আমার কষ্ট লেগেছে, খটকা লেগেছে, আমার কাছে যখন মনে হয়েছে জিনিসটা হওয়া ঠিক হয়নি, তখন সেই মতামত প্রকাশ করেছি। এবং অভিনেত্রী আরো বলেছেন যে সেই 71 থেকে কি চেয়েছি, আমরা মত প্রকাশ করতে চেয়েছি। 24 জুলাইতেও যে কথাটি বলা হয়েছিল সেটা হচ্ছে বাক স্বাধীনতা, আর এখন যদি একদম সাধারণ মত প্রকাশেই মামলা করতে হয়, মামলা করলেই যদি গ্রেফতারের ভয় থাকে, তাহলে সেই বাক স্বাধীনতা কোথায় গেল? কিন্তু নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরাও কিন্তু এই কথাটা বারবার বলছেন যে এই মত প্রকাশের সুযোগ দানের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নেতৃবৃন্দকেই নাকি অপরাধী হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখানো হচ্ছে, কাজেই এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এখন বিবিসি বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সরকার ঘনিষ্ঠ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানে সরকারের সংস্কার কমিশনের একজন বিশিষ্ট সদস্য ইফতেখারুজ্জামান, টিআইবি পরিচালক ইফতেখারুজ্জামান, এদের সঙ্গে কথা বলে এমন একটা প্রতিবেদন ছেপেছে যে সমালোচনা করা যাবে না, এই বার্তাই কি দেওয়া হলো আনিস আলমগীরের ঘটনায়। সাংবাদিকরা তো মতামত প্রকাশ করেন, মানে আনিস আলমগীরের মতো বলে বসেন যে 32 ভাঙা হয়েছে, একদিন ডক্টর ইউনূসের বাড়ি ভাঙা হবে, মানে প্রতিশোধের রাজনীতি চলবে, কিংবা তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং নির্বাচনের কথা বলে হয়তো চক্ষুশূল হয়েছেন। কিন্তু এই যে অভিনেত্রী শাওন কিংবা উপস্থাপক ইমতু, যারা কিনা লকারে শেখ হাসিনার গয়না পাওয়ার খবর দেখবার পর একে তেলেসমাতি কারবার কিংবা এটাই সায়েন্স বলবার কারণে সন্ত্রাস বিরোধী মামলায় পড়ে গেলেন, সেক্ষেত্রে নিশ্চয়ই প্রশ্ন ওঠে। অভিনেত্রী শাওন যে প্রশ্নটি তুলেছেন বিবিসি বাংলার সাক্ষাৎকারে, সেটাই সবচেয়ে গুরুতর প্রশ্ন, যে তাহলে বাক স্বাধীনতাটা গেল কোথায়? প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।